আজকের নাটক সন্ধ্যার কিছু আগেই আমরা পৌঁছে যাই সেই জমিদার বাড়িতে। কথা হয় বর্তমান মালিক অক্ষয় বাবুর সঙ্গে। তার কাছে ওই বাগান বাড়িতে দুদিন থাকতে দেওয়ার অনুরোধ করি। নমস্কার অক্ষয় বাবু। নমস্কার নমস্কার। বসুন, সোফাতে বসুন। তারপর বলুন কি করতে পারি। হ্যাঁ, এই বসলাম। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, এ আমার বাল্যবন্ধু রতন। আসলে আমরা আপনার থেকে একটা বিষয়ে অনুমতি চাইতে এসেছি। সুদূর কলকাতা থেকে এত দূরে বর্ধমানে আমার থেকে কিসের অনুমতি, সেটা তো ঠিক বুঝতে পারলাম না। না, আসলে আমরা ওই আপনাদের ওই বাগান বাড়িতে দুটো রাত কাটাতে চাই। যদি আপনি অনুমতি দেন তাহলে খুব ভালো হয়। না না, সে অনুমতি আমি দিতে পারবো না অশোকবাবু। আপনি আমার এই বাড়িতে দুদিন থাকুন, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ওই বাড়িতে না না, অসম্ভব। অসম্ভব? কেন অক্ষয়বাবু? আমার প্রশ্ন শুনে অবশেষে অক্ষয়বাবু বললেন ওই বাড়ির ভৌতিক বিষয়টি। তিনিও ওই স্কন্ধকাটা এক মানব মূর্তিকে তার দিকে এগিয়ে আসতে দেখেই ভয়ে ছুটে পালাতে গিয়ে সিঁড়ি দিয়ে পড়ে যান। তারপর তার একটি পা হারান চিরদিনের জন্য।
আমার অনেক অনুনয় বিনয়ের পর অবশেষে তিনি রাজি হন, তবে লিখে দিতে হয় কোনো অঘটনের জন্য যেন আমরাই দায়ী থাকি। সন্ধ্যের পর অক্ষয়বাবুরা খুব যত্ন আত্তি করে আমাদের লুচি, আলুর দম, মিষ্টি খাওয়ান। রাতের জন্য খাবার গুছিয়ে দেন, একটা লণ্ঠন, একটা মাদুরের ব্যবস্থা করে দেন। অবশেষে সন্ধ্যা 7:30টার পর আমরা অক্ষয়বাবুর বাড়ি থেকে সেই বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। অবশেষে পৌঁছে যাই আমাদের আকাঙ্ক্ষিত সেই বাগান বাড়িতে। টর্চের আলোয় বাড়ির মূল গেট খুলে ভিতরে প্রবেশ করি। বিশাল ভগ্নপ্রায় বাড়িটাই যেন এক দৈত্যের মতো চেয়ে আছে আমাদের দিকে। সিঁড়িতে, বারান্দায় সর্বত্রই মাকড়সার জাল ভর্তি। সেগুলো সরিয়ে সরিয়ে দুইজন ধীরে ধীরে উঠে যায় দোতলায়। হঠাৎ মনে হয় কেউ একজন সরে গেল পাশ থেকে। কে? লাইটটা সেদিকে যেই মেরেছি, দেখা গেল এক বীভৎস জন্তু। চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। স্থানীয় ভাষায় এই প্রাণীটিকে আমরা সোরেল বা ভাম বিড়াল বলেই জানি। রতন আমায় বলল, এই হলো আমাদের দেখা প্রথম ভূত, কি বলিস? আমিও রতনের কথায় একটু হাসতে চেষ্টা করলাম, কিন্তু বিশ্বাস করুন, পারলাম না। মনে হলো কেউ একজন খোনা গলায় হেসে উঠল। আমরা চুপ করতেই সব নিস্তব্ধ হয়ে গেল। আমরা দুজনেই দুজনের মুখ চাওয়াচাই করে ভাবলাম, হয়তো মনের ভুল। রতন ঘরের তালা খুললে আমরা ঘরের ভিতরে ঢুকলাম। টর্চের আলো জ্বেলে ঘরের ভিতরে থাকা ঝুল, মাকড়সার জাল সব দুজনে মিলে পরিষ্কার করলাম। তারপর জমিদার বাবুর দেওয়া হারিকেনটা জ্বাললাম এবং মাদুরটা পুরনো খাটের উপর পাতলাম। এরপর রতন বলল, হ্যাঁ রে, একটা সিগারেট দে, অনেকক্ষণ হয়ে গেল ধোঁয়া না টেনে। আমি বললাম, হ্যাঁ এই নে, আমিও একটা ধরাই, বুঝলি? এই কথা বলে আমিও একটা সিগারেট ধরালাম। তারপর সুখের কয়েকটা টান দিতে দিতে ঝুল বারান্দায় গিয়ে দাঁড়ালাম। হঠাৎ একটা বিকট শব্দে কেঁপে উঠেছিলাম দুজনেই। না, শিয়াল ডেকে উঠেছিল। আচমকা ডেকে ওঠায় ওই নির্জন স্থানে নিজেকে আর সামলাতে পারিনি, ভয় কেঁপে উঠেছিলাম। তারপর মনে মনে নিজেকে বললাম, হ্যাঁ রে, সামান্য শিয়ালের ডাকে কেঁপে উঠলি, আর তুই কিনা এসছিস ভূত দেখতে। মনে মনে ভাবছি, হঠাৎ রতন বলল, বুঝলি অশোক, এই ভূত থাক বা নাই থাক, পরিবেশটা কিন্তু হরর মুভি বানানোর জন্য 100% উপযুক্ত। আমি বললাম, তা যা বলেছিস, বাড়িটা যেমন ভুতুরে, বাগানটাও যেন বিভৎস লাগছে। দেখ, চাঁদের আলো বাগানের উপর পড়ে ভয়ঙ্করতাকে যেন আরও ভয়ঙ্কর করে দিয়েছে। রতন বলল, তা যা বলেছিস, চাঁদটাকে মেঘগুলো কেমন ঘিরে ধরছে দেখ, এখনই বৃষ্টি নামবে নাকি? আমি বললাম, তা নামতেই পারে, ভাদ্র মাসের শেষ যদিও, তবে এই সময় বৃষ্টি হয়। বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে যায়। মাঝে মাঝে মেঘরাজাও গর্জন করতে থাকে। জলের ছিটেগুলো গায়ে এসে লাগছিল, তাই ঘরে চলে আসি। বৃষ্টি আসাতে পরিবেশটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। হঠাৎ রতন চেঁচিয়ে উঠে বলে, অশোক, অশোক, দেখ দেখ, আমরা তো খাটে মাদুর পেতে রেখে গিয়েছিলাম, কিন্তু মাদুরটা তো নেই। মাদুরটা কোথায় গেল? দুজন মিলে সারা ঘর খুঁজতে লাগলাম। অবশেষে ঘরের এক কোণ থেকে আবিষ্কার হলো আমাদের সেই মাদুর। আমি রতনকে বললাম, হ্যাঁ রে, তুই পেতেছিলি তো? না মানে সত্যি পেতেছিলি তো মাদুরটা? ভয় মেশানো কণ্ঠে রতন বলল, আরে আমি মিথ্যে বলতে যাব কেন, আমি সত্যি বলছি, মাদুরটা পেতেছিলাম। কি হলো বলতো? আমি বললাম, আমার মনে হয় তুই পাতবি ভেবেছিলি, পাতা আর হয়নি। রতন বলল,
না রে, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি পেতেছিলাম। আমি বললাম, যাক বাদ দে, কটা বাজে বলতো? রতন পকেট থেকে মোবাইল বার করে দেখে বলল, রাত 11:30 হয়ে গেছে রে। আমি বললাম, উড়ি বাবা, অনেক রাত হলো, চল খেয়ে শুয়ে পড়ি। রতন বলল, শুয়ে পড়বি মানে? ভোর দেখবি না? আমি বললাম, দেখবো দেখবো, ভূত দেখার জন্য জেগে থাকার দরকার হবে না, বুঝলি? উনি নিজেই আমাদের ডেকে তুলে দেবেন। নে, খেয়ে নে। আমরা দুজন যখন রাতের খাবারটা খাচ্ছি, তখনই আমি তার অস্তিত্ব টের পাচ্ছিলাম। কেউ যেন ঠিক আমার ঘাড়ের কাছেই বড় বড় নিঃশ্বাস ফেলছিল। আমি রতনকে কিছু বলিনি, পাছেও ভয় পেয়ে খাওয়া বন্ধ করে দেয়। খেয়ে দিয়ে আমরা খাটের উপর আবার মাদুরটা পেতে শুয়ে পড়ি। কিছুতেই চোখে ঘুম আসছিল না। রতন শুয়েই ঘুমিয়ে পড়ে, ও নাসিকা গর্জন করতে থাকে। কিছু সময় বাদে বৃষ্টি থেমে যায়, চাঁদের আলো ফোটে। ভাঙা জানলার ফাঁক থেকে সেটা লক্ষ্য করা যায়। হঠাৎ আমার একটু ঘুমের ঘোর চলে আসে। এমন সময় ঘরের ভেতর ভারী পায়ের চলাফেরার শব্দে ঘোর কেটে যায়। আচমকাই ঘরের মধ্যে হুড়মুড়িয়ে অনেক কিছু ভেঙে পড়ার শব্দ হতেই আমি আর রতন ধর্মড়িয়ে উঠে বসি। আমরা উঠে বসতেই সব স্তব্ধ। হ্যারিকেনের আলোটা কখন যেন নিভে গেছে। বালিশের পাশ থেকে টর্চটা নিয়ে সারা ঘরে দেখতে থাকি, কোথাও কিছু নেই, ফাঁকা ঘর। হঠাৎ বারান্দায় কিছু একটা ভেঙে পড়ার শব্দে রতন উঠে যায় বারান্দায়। বেশ কিছু সময় হয়ে গেলেও রতন আর ঘরে ফেরে না। রতনের কোনো সাড়া না পেয়ে আমি যেই বারান্দার দিকে যাচ্ছি, হঠাৎ দরজাটা দুম করে বন্ধ হয়ে যায়। আমি 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 হাজার খোলার চেষ্টা করি, গায়ের জোরে খোলার চেষ্টা করি, কিছুতেই খুলতে পারি না। চিৎকার করে ডাকি, রতন, রতন, রতন রে! হঠাৎ হঠাৎ আমার ঠিক পেছনেই ভয়ঙ্কর একটা শব্দ হতেই চমকে উঠি। ঠিক তখনই সজোরে একটা ধাক্কা দেয় কেউ পেছন থেকে, পড়ে যাই মাটিতে, আর হাতের থেকে টর্চটা পড়েই নিভে যায়। চারিদিকে কুটকুটে অন্ধকার, তেমন ভাবে কিছুই আর দেখা যাচ্ছে না। শুধু শুধু জানলা দিয়ে চাঁদের একটু আলোয় ঘরের মধ্যে যেন কিছুটা আলোকিত। হঠাৎ হঠাৎ অন্ধকার ঘরের মধ্যে গিয়ে আমার পা ধরে টানতে থাকে। আমি খাটের পায়াটা চেপে ধরি, আপ্রাণ চেষ্টা করি ছাড়ানোর, কিন্তু পারি না। কেউ যেন আমার পাটা ধরে হিড় করে টানতে টানতে নিয়ে যায় ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। জানলার ফাঁক থেকে ঘরের ভিতরে আসা চাঁদের আলোয় আমি স্পষ্ট দেখতে পাই একটা স্কন্ধ কাটা দেহ, ঠকঠক করে কাঁপছে সারা দেহ। মস্তহীন সেই দেহটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। কাঁধের কাটা অংশ থেকে উফ, কি অঝরে রক্ত ঝরছে। আমার গায়ে মুখে এসে পড়ছে সেই চটচটে তাজা রক্ত। কাঁপতে কাঁপতে সেই স্কন্ধ কাটা দেহটা আমার আমার আরো কাছে চলে আসে। হঠাৎ হঠাৎ একটা কাটা মুন্ডু আমার মুখের সামনে, ঠিক সামনে বিভৎসভাবে হাসতে থাকে। আমি চিৎকার করে উঠি, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, রতন, রতন কোথায়, রতন রে, রতন! এরপর গোঙাতে গোঙাতে কখন যেন সংজ্ঞা হারিয়ে ফেলি। পরদিন সকালে যখন জ্ঞান ফেরে, চোখ মেলে দেখি আমি জমিদার অক্ষয়বাবুর বাড়ির বিছানায়। আমি অক্ষয়বাবুর কাছে জানতে চাইলাম, রতন,
রতন কোথায়, রতন কোথায়? এই বলে আমি উঠে বসি। ভয় তখনও আমার সর্বাঙ্গ কম্পিত। অক্ষয়বাবু বললেন, কাল রতনবাবু সময় মতো না এলে আপনাকে বাঁচানো যেত না মশাই। ভয় নেই, বিপদ কেটে গেছে। রতনবাবু আপনার জন্য ওষুধ আনতে গেছে। পরে রতন এলে জানতে পারি সেই রাতে বাড়ির উঠোনেও একটা ভয়ঙ্কর কিছু দেখতে পায়। সেটা ঠিক কি তা দেখার জন্য সে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। হঠাৎ আমার চিৎকারে সে উপরে উঠে আসে। ঘরে ঢুকে আমাকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পায়। তার কথায় দরজা নাকি খোলাই ছিল। তাহলে ওই দরজাটা কাল রাতে কেন আমি বন্ধ থেকেছিলাম? কেন কেন? না, সেটা বুঝতে আর আমার কোনো অসুবিধা রইল না। শুনলেন নাটক পুরনো বাগান বাড়ি। এর সমস্ত কিছুই পরিচালনা, পরিবেশনা, ভাষ্যপাঠ, অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছুই দায়িত্বে ছিলেন পার্থ পাল চৌধুরী। যদি নাটকটি আপনাদের ভালো লাগে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও আরও অনেক গল্প যাতে আপনাদের জন্য নিয়ে আসতে পারি তার জন্য ভালোবাসা দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।